বয়স্ক লোকটার মুখেও কেমন ব্যথার ছাপ। চিত্রের মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, তোমাদের মতন বড় লোকেদের মেয়েদের এমন মধ্যবিত্ত ছেলেদের মায় আটকাতে নেই মা। দুজনকেই তখন কষ্ট সহ্য করতে হয়। কেন যে তোমরা বুঝো না? বুঝতে কি আর ভালোবাসা হয় স্যার? লোকটা তাকিয়ে রইল এই অষ্টাদশী মেয়েটার দিকে, যার চোখে মুখে কেমন বেদনার হাহাকার। বড্ড মায়া হলো, কিন্তু মেয়েটার বাবারই কিনা একটুও মায়া হয় না। এত পাষাণ কিভাবে হয় মানুষ? দীর্ঘশ্বাসে ভারী হলেও প্রকৃতি। করুণ স্বরে লোকটা বলল, আর তো আজকের রাতটা আম্মু। এরপর তুমি চাইলেও আর তোমাদের দেখা হবে না। তখন কিভাবে থাকবে? চিত্রার কান্না হঠাৎই থেমে যায়। কেমন অদ্ভুত কণ্ঠে বলে, একসাথে থাকবো কথা দিয়েছি যে স্যার, তাহলে আলাদা হই কেমন করে? এই পৃথিবী আমাদের সুখ দেখতে পারেনি। ওই জগৎ নিশ্চয়ই এত স্বার্থপর হবে না, তাই না? বৃদ্ধ লোকটা তাকিয়ে থাকে নিষ্পলক। এই ছোট মেয়েটার বুকের মাঝে পুষে থাকা আস্ত এক ভালোবাসার সাম্রাজ্য দেখে অবাক হয় সে। এই 21 শতকে এসেও কেউ এমন ভালোবাসতে পারে, তা যেন ভাবনার বাহিরে ছিল। কিন্তু উপরওয়ালার ইচ্ছে হয়তো অন্য কিছু। আফসোসের শ্বাস ফেলে লোকটা বলে, তুমি বরং কাল 12টার দিকে একবার এখানে এসে ঘুরে যেও। শেষ দেখাটা না হয় দেখে যেও। যেভাবে হোক আমি তোমার সাথে তার দেখা করিয়ে দেব। আজ তাহলে যাও। চিত্রা আর জেদ করল না। কি সুন্দর মেনে গেল। ধীর পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। কোনো ব্যস্ততা নেই, তাড়া নেই তার, কেবল পথ চলা। শেষ দেখা শব্দটা তার কানের মাঝে ঝনঝন শব্দ তুলে কেবল বাজতে লাগলো। সে আজও বিশ্বাস করতে পারছে না বাহার ভাইয়ের সাথে তার আর দেখা হবে না। চাইলেই আর বাহার ভাইয়ের পুড়ে যাওয়া ঠোঁটের দিকে লাজ লজ্জা খেয়ে তাকিয়ে থাকা হবে না। বেসামাল কথা বলে বাহার ভাইকে লজ্জা দেওয়া আর হবে না। আর কিছু হবে না। মানুষটাই আর থাকবে না। পুরো পৃথিবীতে এত না না কেন? কেন এত নিষ্ঠুরতা? চিত্রার মনে এক্কা দোক্কা খেলা বাহার ভাইয়ের জীবনে কেন এত বিধ্বস্ততা থাকবে? তবে কি সত্যি বড়লোকের মেয়ে চিত্রাদের বাহার ভাইদের ভালোবাসতে নেই? দারিদ্রতা কি তবে মরণ ব্যাধি? সোডিয়ামের আলোয় কুয়াশাময় রাস্তা কেমন ধোঁয়াটে দেখালো। এই অস্বচ্ছ রাস্তার দিকে চিত্রার ক্রমশ এগিয়ে যাওয়া। তারপর ধোঁয়াশার মধ্যে কেমন হারিয়ে গেল সে। এমন করেই বোধ হয় হারিয়ে যেতে হবে ভবিতব্য না মানতে পেরে। পুরো পৃথিবী জানিয়ে দিল ভালোবাসা ফুল নহে, তা কেবল ভুল। গায়ে হলুদের অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে। চিত্রা অচঞ্চল পায়ে ছাদে এসে দাঁড়িয়েছে, সবার থেকে একটু দূরেই দাঁড়ানো। ওহিয়াপার হাসি হাসি মুখ, হলুদ গালগুলো, কত সুন্দরী না লাগছে। চিত্রারও তো এমন একটা রাতের স্বপ্ন ছিল। তবে সব স্বপ্ন কি আর পূরণ হয়? এটাও না হয় না হলো। এত ব্যস্ততার মাঝে দূরে দাঁড়ানো নির্জীব চিত্রার দিকে চোখ যায় ওহির। হাসি হাসি মুখটার হাসিটা আরো বিস্তৃত লাভ করে। কণ্ঠ বেশ খানিকটা উঁচুতে তুলে সে ডাক দেয়, এই চিত্রা, এখানে আয়। আপাকে হলুদ লাগাবি না? না চাওয়া সত্ত্বেও চিত্রা কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে যায় আপার দিকে। ওহি আবার ডান পাশটাতে ওহি আপার ডান পাশটাতে বসতেই চিত্রার এক আত্মীয় সম্পর্কে ফুপি হয়। সে বেশ ঠেস দিয়ে বলে, কি রে চিত্রা, তোর হাব ভাব তো সুবিধে লাগছে না। কেমন দেবদাস দেবদাস ভাব। ছ্যাঁকা খেলি নাকি? মহিলার ঠাট্টা মাখানো কথায় হাসির ঢল নেমে গেল উপস্থিত জায়গায়। কেবল হাসল না সওদাগর বাড়ির কেউ, কেবল অসহায় চোখে তারা
তাকিয়ে রইল চিত্রার দিকে। তাদের হাসিতে তাল মেলালো চিত্রা। দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, কেন ফুপি, ছ্যাঁকা খেলে কি তুমি মলম লাগিয়ে দিতে পারবে? মহিলাও কম যায় না, ঝরঝরে কণ্ঠে এসে উত্তর দিল, তুই আমাদের আদরের ভাইঝি, মলম লাগাতে না পারি শুনতে তো পারি নাকি? মলমে যদি না লাগাতে পারো তবে শুনে কি লাভ? সেই তো ক্ষত আরেকটু বাড়ানোর কাজই করবে। থাক না, আমার ক্ষত আমারই। এবার আর মহিলার মুখে হাসিটা দেখা গেল না। সে চোখ মুখ বাঁকা করে বলল, এত বড় বড় কথা কেন বলছিস রে? এতটুকু একটা মেয়ে, এতটুকু একটা মেয়েকে তুমিই বা এমন বড় কথাটা বললে কেন ফুপি? মহিলা বেশ বিরক্ত হলো চিত্রার কথায়। মুনিয়া বেগমের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, মেয়ে তো বানাওনি, যেন আগুন বানিয়েছ। মুনিয়া বেগম অন্য সব মায়ের মতন মুখ অন্ধকার করলেন না, বরং বেশ সুন্দর একটা হাসি দিয়ে উত্তর দিলেন, আগুন না হলে তো অন্য আগুন তাকে পুড়িয়ে দিত, তাই আর বানালাম আর কি। সওদাগর বাড়ির সবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি দেখা দিল। নতুন উদ্যমে জমে উঠল আবারও অনুষ্ঠান। চিত্রা খুব ধীরে ওহির গালে লাগিয়ে দিল একটু হলুদ। ওহি কেবল তাকিয়ে দেখল মেয়েটাকে। এই মেয়েটার দিকে তাকালে মনে হয় ওহি ঠিক মতন ভালোবাসতে জানেইনি। কই, ভালোবাসার মানুষটার এমন নির্মম পরিণতি জেনেও তো সে বিয়ের পিঁড়িতে বসেছে, আর অন্যদিকে মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গেছে। ওহি আপাকে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসল চিত্রা। ক্ষীণস্বরে বলল, কিছু বলবে আপা? তুই বাঁচতে পারবি তাকে ছাড়া? ওহির প্রশ্নে চমকায় না চিত্রা, কেবল অন্যমনস্ক হয়ে বলে, সেটা সময় বলবে। তুই কি জানিস আমিও বাহার ভাইকে ভালোবাসি? একটু একটু জানি বোধহয়, তবে তোর মতন আমি এমন নিস্তেজ হতে পারলাম না কেন? তবে কি আমি কম ভালোবেসেছি? আপার বাচ্চামো প্রশ্নে হাসল চিত্রা। আপার গালে হাত রেখে ফিসফিস করে বলল, তুমি যতটা ভালোবাসতে পেরেছ ততটা ভালো আমিও বাঁচতে পারিনি। বিচ্ছেদ মানুষের মাঝে দু রকমের প্রভাব ফেলে। কেউ বিচ্ছেদ সহ্য করতে না পেরে শক্ত হয়, আর কেউ মুক্তি খোঁজে মৃত্যুর মাঝে। তুমি হলে গিয়ে প্রথম জন। আর তুই কি তবে দ্বিতীয় জন? ওহে আবার প্রশ্নের উত্তর দিল না চিত্রা। যেমন নিঃশব্দে এসেছিল এখানে, তেমন ভাবেই নিঃশব্দে ছাদ থেকে নেমে গেল নিচেই। নিজের ঘরে গিয়ে দৌড় দিল। হাঁটুর মাঝে মুখ ডুবিয়ে বলল, আপনারে ছাড়া এই বাড়ির ছাদে যেতেও আমার দম বন্ধ হয়ে যায় বাহার ভাই। আর সেই আমি কেমন করে এই বিশাল পৃথিবীতে থাকব? ডিসেম্বরের 20 তারিখ। পৃথিবীতে ঘন হয়ে আসা মেঘের বিচরণ। ঝড় আসবে বোধহয়। শীতকালে বৃষ্টির দেখা মেলে না, তবে আজ সকাল থেকেই আকাশের মন খারাপ। সকালের আকাশে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব। সাদা পাঞ্জাবির পকেটে দামি ফোনটা ঢুকিয়ে হেলতে দুলতে বিরাট হোটেলটায় ঢুকে পড়ল নামি দামি সেই নেতা। আজ আরও একটা জয়ের সেলিব্রেশন করতে তার মেয়ে সঙ্গী দরকার। ভালো একটা মেয়ে এসেছে। বৃষ্টিমুখর এই জয়ের উদযাপন ভীষণ ভালোভাবেই করা যাবে ভেবেই তৃপ্তির ঢেকুর তুলল সে। সচরাচর সে নিজের সাথে কয়েকজন ছেলে রাখলেও এই সময়টা একা উদযাপন করে। তাছাড়া এমন খবর লিক হয়ে গেলেও সমস্যা, তাই এই সময়টা সে একাই থাকে। চিরপরিচিত বিশাল রুমটাতে প্রবেশ করতেই অবাকে হা হয়ে যায় নেতা সাহেব। ঘুটঘুটে আঁধারের মাঝে কেমন মোমবাতি জ্বালানো, একদম মোহনীয় পরিবেশ। আনন্দে আত্মহারা হয়ে যায় সুঠামদেহী লোকটা।
এত বিশেষ আয়োজনে কখনো নারীভোজ করা হয় না, তবে আজ এমন বিশেষত্ব দেখে তার চোখ ধাঁধিয়ে আসে। সাদা বিছানার উপর সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া রমণীকে দেখে তার তৃপ্তির হাসি ছড়িয়ে গেল ঠোঁটে। ঘোর ঘোর দৃষ্টিতে সে এগিয়ে এলো, নেশাক্ত কণ্ঠে বলল, বাহ, নতুন বউয়ের সাজে কখনো মেয়েদের বসে থাকতে দেখিনি। তোমার শরীর আমাকে বড্ড টানছে, তোমার মুখটা দেখি। রমণী এমন বাজে সম্বোধনের পরেও খিলখিল করে হেসে উঠল। সারা ঘরে যেন মুক্ত ঝরল সেই হাসির শব্দে। নেতা সাহেব মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। রমণী খাট থেকে নেমে গিয়ে টেবিলের উপর থাকা দুধের গ্লাস এনে নেতা সাহেবের ঠোঁটের মাঝে ছুঁয়ে দিল। ঘোরের মাঝে থাকা নেতা সাহেব রমণীর কোমর জড়িয়ে খেয়ে নিল সে দুধটুকু। তৃপ্তিতে তৃপ্তিতে ভরে উঠল তার চারপাশ। আরও একবার সুখের সাগরে ভেসে যাওয়ার প্রস্তুতিতে মত্ত হয়ে গেল সে। কমিউনিটি সেন্টারে মানুষের তুমুল ভিড়। কোণে কখন আসবে সেই উন্মাদনায় মুখে আছে সবাই। সবার টান টান উত্তেজনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে হাজির হয় ওহি। তাকে নওশাদ হাত ধরে গাড়ি থেকে নামায়, চিন্তিত কণ্ঠে বলে, পাক্কা 1.5 ঘন্টা লেট, এতক্ষণ কোথায় ছিলেন? ওহি শরীরের শাড়ি ঠিক করতে করতে বলল, পার্লার থেকে তো সেই কখন বেরিয়েছি, কিন্তু এত জ্যাম ছিল যে আস্তে আস্তে এতটা সময় লেগে গেল। নওশাদকে কথাটা বলেই চাঁদনি আপার দিকে তাকালো ওহি। ব্যস্ত কণ্ঠে বলল, আপা, পরনের শাড়িটা ব্যাগে ঠিক করে রেখো তো। চাঁদনি মাথা দুলিয়ে গাড়ির কাছে চলে আসে। ওহি ততক্ষণে স্টেজের দিকে চলে গিয়েছে। চাঁদনি শাড়ির ব্যাগটা ধরে টান দিতেই শপিং ব্যাগটা ছিঁড়ে শাড়িটার নিচে পড়ে গেল। কপাল কুঁচকে শাড়িটা উঠাতেই অল্প কিছু লাল রঙের দাগ দেখে বিরক্ত হয় সে। মেয়েটা এত অযত্ন কেমনে করে? সাদা শাড়িটার মাঝে কেমন বিদঘুটে লাল দাগ ফেল ফেলে দিয়েছে। দুপুর প্রায় 1টার কাছাকাছি। কোনো রকমের হাঁপিয়ে ওঠা শরীরটা নিয়ে থানার সামনে দাঁড়ালো চিত্রা। বুকের মাঝে ভয়, বাহার ভাইকে কি নিয়ে চলে গেল? থানার কাছটাতে এসে দাঁড়ালো চিত্রা। বাহার ভাইকে গাড়িতে তুলে ফেলেছে। গাড়িটা কেবলই ছাড়ত। চিত্রা কোনো মতে গাড়িটার সামনে দাঁড়াতেই গতকাল রাতের কনস্টেবলটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এত দেরি করে এসেছো, কতক্ষণ যাবৎ তালবাহানা করে গাড়িটা আটকে রেখেছি জানো? দাঁড়াও, বড় স্যারকে জিজ্ঞেস করে আসি এখন আর তাকে গাড়ি থেকে নামতে দেওয়া যাবে কিনা। চিত্রা মাথা নাড়াতেই লোকটা নুরুল সওদাগরের কাছে চলে গেলেন। কি যেন বললে ততক্ষণ। চিত্রা মাথা নাড়া সরি অনেকটা সময় বাকবিতণ্ডার পর লোকটা আবার ব্যতিব্যস্ত পায়ে গাড়ির ভেতরে গিয়ে বাহার ভাইকে বের করলেন। চিত্রার হৃৎপিণ্ড চিত্রার হৃৎপিণ্ড হুট করেই যেন থেমে গেল। মানুষটার মুখে কেমন মায়াবী হাসি। চিত্রাও আজ কাঁদল না, হাসি মুখে এগিয়ে গেল মানুষটার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, কেমন লাগছে বলো না আমাকে? বাহার আপাদমস্তক দেখল চিত্রাকে, তারপর মিষ্টি হেসে বলল, একদম মেঘের মতন। চিত্রা খিলখিল করে হাসল, ঠাট্টা করে বলল, আকাশে যাব তো তাই মেঘ হয়েছি। আকাশ তোমার জন্য নহে মেঘ, মেয়ে, ছোট জীবনে অনেক পাওনা বাকি তোমার। যেখানে আপনাকে আর পাওয়া হলো না সেখানে অনেক পাওয়া আমার কাছে অনর্থক। দু একটা না পাওয়া থাকতে হয় জীবনে। আপনাকে পেয়ে গেলে আমার না পাওয়াদের মুক্তি হতো।
বাহার ভাই আর কোনো উত্তর দিল না। কতক্ষণ তাকিয়ে রইল চিত্রার দিকে, হাসি হাসি মুখ নিয়েই বলল, ভাবতেই খুব অবাক লাগে মেয়ে, আমাদের আর কখনো দেখা হবে না। আমার এর জন্য কোনো আফসোস নেই। আমার আফসোস কেবল তুমি ভালোবেসে কি কষ্টটাই না পেলে। এতটুকু কথাই হয়তো যথেষ্ট ছিল চিত্রার মুখের হাসি কেড়ে নিতে। ছোট্ট চিত্রা চেয়ে অনেক চেয়েও পারল না কান্না আটকাতে। বাহার ভাইয়ের ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চিৎকার করে বলল, আমার বুকের মাঝে ক্ষত করে পালাচ্ছেন বাহার ভাই। এই জন্যই বোধহয় বলেছিলেন আমার আপনাকে জ্বালালে আমি নিজেও জ্বলে যাব, তাই না? এই পৃথিবী অনেক নিষ্ঠুর জানেন তো বাহার ভাই। আপনার জন্য আমি চিরজীবন শোক পালন করে মরার মতন বেঁচে থাকতে পারবো না। বুকের ভেতর আস্ত একটা বাহার ভাই পুষে রাখা আমি বাহারবিহীন বাঁচতে পারবো না। আমায় কেন এমন পর করে দিলেন? রঙ্গনার চোখের পানি মুছে দিল বাহার ভাই খুব যত্নে, আদুরে হাতে মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে পর করে দিয়েছি? আমি তো তোমার অস্তিত্বে মিশে আছি রঙ্গনা। এই যে চায়ের কাপে চুমুক দিয়ে যে তৃপ্তি পাবে, সেই তৃপ্ততাই আমি থাকবো। তোমার ছাদের ফুল গাছগুলোতে হাসি হাসি ফুলের মায়ার আমি থাকবো। আমি থাকবো তোমার উদাস বিকেলে। আমি থাকবো তোমার নির্ঘুম রাতগুলোতে। আমি থাকবো তোমার বারান্দার অযত্নের ফুলের টবে। আমি থাকবো তোমার সাদা শাড়ির আঁচল মাঝে, তোমার চুলের খোঁপায় চুড়ির ভাঁজে। আমি থাকবো রঙ্গনা। তোমার বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হয়ে আমি থেকে যাব চিরকাল রঙ্গনা। তোমার চোখের কান্না হয়ে আমি আছি। অথচ আমি যে আপনাকে রঙিন বসন্তে চেয়েছিলাম, বসন্তেই তো আছি রঙ্গনা। চৈত্র মাসের মতন কিছুটা শুষ্ক, ফেটে যাওয়া মাটির খরার মতন হয়ে। তোমার যতবার মনে হবে আমি নেই, ততবার তোমার মস্তিষ্কে আমি আছি। কাঁদছো কেন রঙ্গনা? সবাই যে চিরকাল থাকে না। বাহার ভাই যে সবার মাঝে পড়ে না, ও বাহার ভাই, আমার অনেক ব্যথা হচ্ছে বুকে। থেকে যান না প্লিজ, থেকে যান। আপনাকে আমি গোপনে, খুব গোপনে রেখে দিব, পৃথিবীর বুক থেকে আড়াল করে রেখে দিব। আ- থাকুন না বাহার ভাই। নিয়তি ইচ্ছে আমাদের হাতে নেই, তবে আমার আর কোনো আক্ষেপ নেই মেয়ে। বরং এটা ভেবে শান্তি যে টুপ করে মরে গেলে টুপটাপ বৃষ্টিতে আমার ভিজে কবরের ওপর ছাতা ধরে রাখার একজন মানুষ এই পৃথিবীতে আছে। আমার কবর যত্নে রাখার মানুষ আমি রেখে যাচ্ছি এখানে। পৃথিবীর প্রতি এই কৃতজ্ঞতা আমার থেকে যাবে। শুনো, মেঘের বেশে থাকা রঙ্গনা, কাঁচের ফাটল মানায়, তোমার না। চিত্রা যখন আরেকটু জড়িয়ে ধরবে বাহার ভাইকে, ঠিক সেই মুহূর্তে সশব্দে গাড়ির ইঞ্জিন চালু হলো। নিষ্ঠুরভাবে বেজে উঠল বিদায়ের ঘণ্টা। চিত্রার হাত থেকে টানতে টানতে নিয়ে গেল বাহার ভাইকে। আর দেখা হবে না। মানুষটার মুখের হাসিটা চাইলেও আর দেখতে পারবে না ভেবেই হাউমাউ করে কান্না জুড়ে দিল চিত্রা। গগন ফাটানো চিৎকার, সাথে প্রলাপ বকে বলছে, আব্বু, আমার কবরখানা বাহার ভাইয়ের কবরের পাশে করবেন। আপনার কাছে আমার শেষ আবদার আব্বু, আমায় আপনি বাহার ভাইয়ের পাশে ঠাঁই দিন। বাহার ভাই গাড়ির মাঝেই সুর তুললেন, দৃষ্টি তার রঙ্গনাতেই আবদ্ধ। হুট করেই বৃষ্টি, হুট করেই শীতের আকাশে ঝুম বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে একাকার রঙ্গনা। সেই রঙ্গনার পানে নির্বিশেষে তাকিয়ে থেকে বাহার ভাই গাইলেন, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা,
আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। বিয়েবাড়িতে খুশির আমেজ, বৃষ্টিমুখর আবহাওয়ায় অনুষ্ঠানে কেমন মাখো মাখো ভাব। ওহির হাতে কলম, বুক তার কাঁপছে। যেখানে একটা জীবনের শেষ আজ, সেখানে আর একটা জীবনের নতুন পথ চলা শুরু। ওহির চোখ বন্ধ করল, চোখের পাতায় ভেসে উঠল ছন্নছাড়া বাহার ভাইয়ের মায়া মায়া মুখের আদল। কখনো তার খিলখিল হাসিতে পরিপূর্ণ থাকা মুখ, কখনো তার সিগারেটে পুড়ে যাওয়া ব্যথাগুলো জ্বলজ্বল করে উঠল ওহির হৃদয় জুড়ে। ওহির তপ্ত শ্বাস ফেলল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মন বলে উঠল, আজ শেষ মুহূর্তে আমি আবার শুরুর কথাটা বলছি, শেষবারের মতন ভালোবাসি। এই সূর্য চাঁদের সত্যিটার মতন আমি আপনাকে ভালোবাসি। শেষবেলা এসেও আমি আপনাকে ভালোবাসি বাহার ভাই। আপনার প্রতি আমার যে ভালোবাসা, তা আমি বোধহয় ভুলে গিয়ে কাউকে ভালোবাসতে পারবো না। থাকুক না আপনি খুব গোপনে। আফসোসের দীর্ঘশ্বাসের ভার সামলে সাইন করে ফেলল সে। অবশেষে বাহার ভাইকে হৃদয়ে পুষে আর একজনের জীবনে পদার্পণ করেই ফেলল। এটাই তো জীবন, ভাসতে ভাসতে যেতে হয় ভাসানপুরে। পুরো বাড়িতে অবনী বেগম একা। সবাই এখনো বিয়ের অনুষ্ঠানে। সে বাড়িতে এসেছে চিত্রার জন্য। মেয়েটাকে সেন্টারে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সে ভেবেছিল মেয়েটা বাড়ি এসেছে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই। অগোছালো বাড়িটাকে তাই গুছিয়ে নিচ্ছে। মেয়ে জামাইকে আজ এ বাড়িতেই রাখা হবে, আফজাল সওদাগরের আবদার। ফুলদানিটা গোছাতে গোছাতে বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠল। অবনী বেগম ব্যস্ত হাতে খুলে দিতেই একজন অপরিচিত ভদ্রলোককে চোখে পড়ল। লোকটা তাকে দেখেই একটা খাম এগিয়ে দিল। খামটা দেখেই মনে হচ্ছে কোনো অফিসিয়ালি কিছু। অবনী বেগম সাইন করলেন, খামটা দরজায় দাঁড়িয়েই খুলল। খুলতেই তার চোখে অশ্রুদের ভিড় জমল। বাহারের চাকরিটা হয়ে গিয়েছে এবং সেই চাকরিরই লেটার এসেছে। বুক চিরিয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। প্রাণের বিনিময়ে কি তবে সৃষ্টিকর্তা চাকরিটা দিলেন? কি তার মহিমা! শাড়ির আঁচল দিয়ে যেই না চোখ মুছে দরজাটা বন্ধ করতে নেবেন, সেই মুহূর্তে দরজার সামনে বর্তমানে উপস্থিত হওয়া মানুষটাকে দেখে সে দু পা পিছিয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে এলোমেলো অনুভূতি নিয়ে কোনো রকমে উচ্চারণ করলেন, আ আ আ- আমজাদ। ফরমাল পোশাকে থাকা আমজাদ ছুটে এসে জড়িয়ে ধরল অবনী বেগমকে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি একেবারে চলে এসেছি অবু। আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমার মতন কেউ হয় না, কেউ না। অবনী বেগম কেবল বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তার যেন বিশ্বাস হলো না ঘটনাটা। তুমুল বৃষ্টির ধারায় চুপচাপ ভিজে চলছে চিত্রা। হাতের নুপুর জোড়া রেখে দিয়েছে বাহার ভাইয়ের বোনের কবরের উপর। দুটো কবরের মাঝখানে সে শুয়ে আছে। সে বসে আছে, কি যেন বলছে, হাসছে, আবার হুট করে কেঁদে দিচ্ছে। বুকের মাঝে ব্যথাদের তোলপাড়। তুমুল শীতের মাঝে ভিজে শরীর নিয়ে আবার কেঁপে কেঁপেও উঠছে কিঞ্চিত। মাটিতে মাখামাখি তার শরীর। চোখের উপর ভাসছে কয়েক মাস আগের তার জীবনের হাসি খুশি চিত্রগুলো। বাহার ভাইয়ের গিটারের শব্দ, এলোমেলো গানের সুর, বন্ধ চেকের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ল। চিত্রা হাসতে হাসতে হাতের মুঠোয় থাকা প্লেটটা বের করে
বা হাতের রগ বরাবর চেপে ধরল। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আল্লাহ, আমার সকল অভিযোগ আমি রেখে গেলাম তোমার দরজায়। এই পৃথিবী আমাদের বাঁচতে দিল না আল্লাহ। তোমার তৈরি এই পৃথিবী বড্ড নিষ্ঠুর। আমাদের মতন মানুষ যে সহ্য করতে পারে না সে নিষ্ঠুরতা। তুমি আমার ক্ষমা করো আল্লাহ। তোমার ওই দুনিয়ায় আমার ঠাঁই হবে না জেনেও আমি পাপ করছি। কি করব বলো? এমনভাবে আদৌ বাঁচা যায় না। বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে মৃত্যু যে কতটা কঠিন তা কেউ জানবে না। কেবল তুমি জানবে তোমার বান্দার হাহাকার। এই পৃথিবী পাহাড় ভাই আর চিত্রা সংসার করতে দিল না। মানুষগুলো আমার আপন হয়েও হইল না। বাহার ভাই, শুনছেন? আপনাকে রঙ্গনা বড্ড বেশি ভালোবাসে। তাই তো সে আপনার মিছে পাপ মুছতে না পেরেও মুছে ফেলেছে সে পাপীকে। ভালোবাসি বাহার ভাই। হাতের ছাপ শক্ত করার আগে পিছন থেকে কোমল পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, আমিও তোমায় ভালোবাসি রঙ্গনা। ঠিক চৈত্র মাসের মতন, যে চৈত্র মাস বসন্ত আনে ধরায়, ঠিক সেই চৈত্র মাসের মতন আমাদের সংসার হবে রঙ্গনা। তুমি আমার চিত্তচিরে চৈত্র মাসের কারণ। তুমি আমার শত ভুলের আকাশ ছোঁয়া বারণ। আমাদের সংসার হবে মেয়ে। কাঁদছো কেন মেয়ে? সংসার করবে না? চিত্রা পেছনে ঘুরে বিস্মিত কণ্ঠে বলল, পাহাড় ভাই। বিরাট হোটেলের সাদা বিছানায় রক্তের স্রোত। নুরুল সওদাগর তন্ন তন্ন করে খুঁজছে বিরাট রাজনৈতিক নেতার খুনের রহস্য। তন্মধ্যে তার ফোনে কল এলো। ব্যস্ত ভঙ্গিতে সে ফোন উঠাতেই দেখল উপর মহল থেকে কল। নুরুল সওদাগর ফোন ধরে সালাম করতে অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে বড় অফিসার বলে উঠলেন, আপনাদের চোখ ফাঁকি দিয়ে নাকি একজন ফাঁসির আসামি পালিয়েছে? জি স্যার। ধ্যান কোথায় থাকে আপনাদের? আপাতত ওই খুনের তদন্ত বাদ দিয়ে মিস্টার শেখরের খুনের তদন্ত করুন এবং ওই আসামির ছবি পুরো শহরে ছাপিয়ে রেড লাইট অ্যালার্ট জারি করুন। ইয়েস স্যার। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল নুরুল সওদাগর। তার বিশ্বস্ত সেই কনস্টেবল এসে রাশভারী কণ্ঠে বলল, স্যার, বাহারের ছবিটা কখন ছাপাবো? নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বলল, আজ রাতের পর। ওরা ঢাকা ছাড়ুক, তারপর না হয়। বড় স্যার কল দিলে কি বলবেন? আহা, চিন্তা করো না শাহাবুদ্দিন। আপাতত এই বিশিষ্ট নেতার খবরেই তোলপাড় হবে মিডিয়া। বাহার তো অন্যান্য আসামির মতনই নর্মাল। তাকে নিয়ে ঝড়টা তেমন আসবে না। এখন সব প্রেশার পড়বে এ খনিটা নিয়ে। কনস্টেবল এবং নুরুল সওদাগর কুটিল হাসি দিলেন। দুজন লেগে পড়ল খুনের রহস্য নিয়ে। তন্মধ্যে নুরুল সওদাগরের পায়ের নিচে কিছু পড়তেই তিনি থেমে গেলেন। এক টুকরো সাদা চুড়ি। নুরুল সওদাগর চুড়িটা উঠিয়ে খুব গোপনে পকেটে গুঁজে নিলেন। মনে মনে বললেন, অনেক হেঁটেছি আইনের পথে। দুর্নীতির এই জীবনে সৎ হওয়াটা মহাপাপ। বাবা তোমার কথা শুনেছে চিত্রা। দুই একবার চোখ বন্ধ করে আইন ভঙ্গ করে দেখেছে। এর চেয়ে শান্তি কিছুতেই নেই। তোমাদের সুখের সংসার হোক। তোমার বাহার ভাই তোমারই থাকুক। বাবা তোমায় ভালোবাসবে না করেও ভালোবেসেছে। তুমি ভালো থেকো। পৃথিবীর হারিয়ে যাওয়া বেকার বাহারদের গল্পে, কালের গহ্বরে হারিয়ে যাওয়া বেকার ভাইরা ভালো থাকুক। খুব গোপনে হলেও ভালো থাকুক তারা। চিত্রাদের গল্পে তারা রোজ রোজ ভালো থাকুক। রোজ রোজ বাঁচুক। রোজ রোজ হাসুক। বেকারত্বের অভিশাপেও যেন বাহারা না হারায়। ভালোবাসার কাছে যেন এমন করেই হেরে যায় সকল আইন।
সকল স্বার্থপরতা। ভালোবাসার চেয়ে বড় কোনো আদালত এই পৃথিবীতে নেই। তোমরা যতই স্বার্থপর হও, তোমাদের এই ভালোবাসার কাছে এসেই থামতে হবে। বেকার বাহারদের হাত ধরে পথ চলে দেখো, একদিন তারা তোমায় পুরো পৃথিবী দেখাবে। রঙ্গনাদের প্রাপ্তিতে, ওহিদের অপ্রাপ্তিতে আপনি থেকে যান বাহার ভাই, আমরা রেখে দিব। সমাপ্ত।